রাজধানী চকবাজারে ভয়াবহ আগুনে নিহত ৭০, বাড়ছে লাশের মিছিল, আহত আরও অর্ধ শতাধিক। এখানে রাস্তা নেই, পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা নাই, এখানে কেমিক্যাল থাকার কথা না, পর্যাপ্ত পরিমাণ কেমিক্যাল আছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শহীদ মিনারে জনতার ঢল, ২১-এর চেতনা সমুন্নত রাখার প্রত্যয়। এবং বিদেশি ভাষার আগ্রাসনে হুমকির মুখে বাংলা, মায়ের ভাষার মর্যাদা রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি লেখক প্রকাশকদের সচেতন হওয়ার আহ্বান। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। এবার বিস্তারিত। পুরান ঢাকার চকবাজারে একটি ভবনে আগুনের ঘটনায় ৭০ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধ শতাধিক। বিস্তারিত জুবায়ের সারির রিপোর্টে। রাজধানীর পুরান ঢাকার নন্দকুমার সড়কের চুরিহাট্টায় বুধবার রাত 10:30টার দিকে একটি ভবনে আগুন লাগে। এই ভবনটিতে বেশ কয়েকটি কেমিক্যাল কারখানা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, শাহী মসজিদের সামনে একটি বৈদ্যুতিক ট্রান্সফার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন লাগে পাশের জামাল কমিউনিটি সেন্টারে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের 4তলা ওয়াহিদ ম্যানশনে। তবে স্থানীয়রা কেউ দাবি করেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনটির প্রথম 2 তলায় প্রসাধন সামগ্রী, প্লাস্টিকের দানা ও রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম থাকায় আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও 4টি ভবনে। পুড়ে যায় একটি প্রাইভেট কার ও কয়েকটি যানবাহন। এ সময় পুড়ে যাওয়া কয়েকটি মরদেহ পড়ে থাকতে দেখা যায় রাস্তায়। আগুনটা শর্ট সার্কিটের কারণে যেখানে বিল্ডিং একটা থেকে একটা আগুন ছড়িয়ে পড়ে আর কি। এখানে অনেক কেমিক্যাল আছে, প্লাস বাল্বের কারখানা আছে। এখান থেকে আপনার ফায়ারটা লাগে, আপনার ট্রান্সফর্মার মধ্যে আগুন লেগেছে। বডি স্প্রের কিছু ছিল, আতরের ছিল, কেমিক্যাল ছিল। এই কেমিক্যালের কারণে আজকে এই বিস্ফোরণ ঘটেছে। শুরুতেই ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। নিয়ন্ত্রণে না আসায় ধাপে ধাপে বাড়ে ইউনিটের সংখ্যা। পরে 37টি ইউনিটের চেষ্টায় ভোর 5টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে ঝরে যায় অর্ধশতেরও বেশি প্রাণ। ঘনবসতি এলাকা, সরু রাস্তা ও পানির সংকটের কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। এখানে রাস্তা নেই, পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা নাই, এখানে কেমিক্যাল থাকার কথা না, পর্যাপ্ত পরিমাণ কেমিক্যাল আছে এখানে, রেজিস্ট্যান্সিয়াল এরিয়া। অগ্নিদগ্ধ ও আহত এমন 60 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বার্ন ইউনিটে ভর্তি 4 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা সবাইকে দেওয়ার পরে আমরা একটা সেকেন্ড লুক দিয়েছি, একবার রাউন্ড দিয়েছি, এবং সেখানে আমরা 4 জন রুগীকে আমরা আশঙ্কাজনক, এখন আমরা ধারণা করছি যে তারা আশঙ্কাজনক, এবং তাদের ম্যাক্সিমামেরই হচ্ছে যেটা এটা একটা ক্লোজ জায়গায় একটা বিস্ফোরণের মতো, তাই সবারই শ্বাসনালী পড়েছে। চকবাজার এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আশেপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। জুবায়ের সানি, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, আগুনের সর্বশেষ পরিস্থিতি, উদ্ধার তৎপরতা সম্পর্কে আমাদের জানান। নাবিলা, আপনি জানেন যে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে গতকাল রাতে। এ যাবৎকালের সর্ববৃহৎ দুর্ঘটনা বলা চলে এইটিকে। গতকাল রাতে শুরু হওয়া অগ্নিকাণ্ডে আসলে এখন অনেকটা নিয়ন্ত্রণে। আমার পেছনের যে ভবনটি দেখতে পাচ্ছেন সেই ভবনটি থেকে আসলে আগুনের সূত্রপাত, এবং এই ভবনটির নিচতলায় রয়েছিল যেমন কেমিক্যালের কারখানা, তেমনি রয়েছিল বডি স্প্রে, শ্যাম্পু সহ নানা বিভিন্ন পণ্যের গোডাউন। এছাড়া ভবনটির নিচতলায় 2টি রেস্টুরেন্টও ছিল এবং সেখানে গ্যাসের সিলিন্ডার ছিল। এবং দুর্ঘটনার সবচেয়ে বড় যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে পুরনো ঢাকায় আপনারা জানেন নিশ্চয়ই যে এই এলাকাগুলিতে আসলে জনবসতি অনেক বেশি, এবং যার কারণে সড়কে থাকা
প্রচুর মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে তাদের অপারেশন পরিচালক শাকিল নওয়াজ তিনি জানিয়েছেন যে এখন অবধি তারা 70টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছে এবং যেই ভবনটিতে আসলে আগুন লেগেছে সেই ভবনটির আশপাশের ভবনগুলিতে আমরা দেখতে পেয়েছি যে আগুনে পুড়ে গেছে এবং ফায়ার সার্ভিস তাদের উদ্ধার অভিযান মোটামুটি এখন অবধি এখনকার মতো সমাপ্ত ঘোষণা করেছে। যদি আবার কোনো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে তারা আসলে প্রস্তুত থাকবেন এমনটি জানিয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। আমরা দেখতে পেয়েছি যে আসলে এই এলাকাটি আসলে মৃত্যুর যেমন মিছিল হয়েছে তেমনি শোকে স্তব্ধ পুরো এলাকার মানুষ এবং এই এলাকাটিতে আসলে এখন গণমাধ্যম কর্মী, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে উপস্থিত রয়েছে। কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর আসার কথা রয়েছে এবং তিনি আসলে হয়তো তার পরিস্থিতি জানাবেন। আপনি জানেন যে ইতিপূর্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে এই ক্ষয়ক্ষতির ঘটনা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে। এবং গতকাল রাত্রে এলাকার মেয়র সাইদ খোকন তিনি এসেছেন, স্থানীয় যে সংসদ সদস্য তিনি এসেছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে নিচে প্রচন্ড রকম আসলে বডি স্প্রে এবং শ্যাম্পু যেইগুলিতে আসলে দাহ্য পদার্থ থাকে আগুন বাড়ার মূল কারণ যেগুলি সেই উপকরণ সবগুলি পাওয়া গেছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে আসলে এই সড়কে তখন প্রচন্ড রকম ট্রাফিক জ্যাম ছিল এবং তার কারণে এই সড়কটিতে যে পরিমাণ যানবাহন ছিল, মোটরসাইকেল, রিক্সা, গাড়ি সহ আসলে যেসব যানবাহন ছিল সব যানবাহন আসলে পুড়ে গেছে। সবচেয়ে মর্মান্তিক যে ঘটনাটি সেটি হচ্ছে এই সড়কটিতে আসলে যারা যান চলাচল করছিলেন তখন কেমিক্যালের আগুন আসলে এত দ্রুত ছড়িয়েছে যে কেউ আসলে তার প্রাণ নিয়ে ফেরার চেষ্টা করে আসলে ব্যর্থ হয়েছে। একজন আমরা জানতে পেরেছিলাম যে ভবন থেকে প্রাণ বাঁচানোর জন্য জানালার দিকে বের হওয়ার চেষ্টা করেছিল, প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ ঠিকই আটকে গিয়েছিল তার এই ভবনটির জানালায়। তবে এই আশেপাশে যেমন ভবনগুলিতে দাহ্য পদার্থ ছিল তেমনি ছিল রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টগুলিতে যে প্রাকৃতিক গ্যাস থাকে গ্যাস সিলিন্ডারগুলো বাস্ট হওয়ার কারণে আগুন আসলে আরো বেড়ে গিয়েছিল এবং আশঙ্কা করা হচ্ছে। এবং সেই সময়ে এই এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহের জন্য একটি গাড়িও এসেছিল এমনটি জানিয়েছে স্থানীয়রা। তারা বলেছেন যে একটি গাড়িতে অন্তত 30টি গ্যাস সিলিন্ডার ছিল এবং যার ফলে আসলে আগুনের মাত্রা আরো বেড়ে গিয়েছিল। তবে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে পারেননি এই আশপাশে যে এই সড়কে যারা যাত্রী ছিল এবং এই ভবনটিতে যারা ছিল আসলে কেউ বেরিয়ে যেতে পারলেও আসলে সবাই বের হতে পারেননি, যার কারণে আসলে প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে কিছুক্ষণ আগে যে এখন পর্যন্ত তারা 70টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছে এবং আশপাশের ভবনগুলিতে অনেক কিছু চাপা পড়ে রয়েছে। সেই বিষয়গুলি উদ্ধার করার পরে হয়তো তারা আসলে জানতে পারবে যে আরো মৃতদেহ পাওয়া যায় কিনা। তবে অনেকেই আহত অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে এমনটি জানানো হয়েছে। তবে যারা বার্ন ইউনিটে ভর্তি রয়েছে তাদেরও প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা আসলে শঙ্কা রয়েছে। তবে এই মুহূর্তে এই চকবাজার এই এলাকাটিতে আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আকাশে বাতাসে আসলে লাশের গন্ধ রয়েছে এবং আমরা দেখেছি যে ভবনগুলিতে রক্তের ছোপ ছোপ দাগ লেগে রয়েছে। এবং আপনাকে আরো একটি তথ্য জানিয়ে রাখি, 2010 সালে জুন মাসে নিমতলিতে আরো একটি এমন ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছিল, সেখানেও অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ শতাধিকের বেশি প্রাণহানি ঘটেছিল। যদিও এক একটি ঘটনা ঘটার পর চোখে আঙুল দিয়ে দেখানোর পরও প্রশাসনের পক্ষ থেকে টনক নড়ে যে বা যারা বিষয়গুলো দেখার কথা তারা দেখেন যে পরবর্তীতে এই যে আবাসিক এলাকাগুলিতে কেমিক্যালের গোডাউন ভাড়া দিবে না সেই বিষয় নিয়ে অনেক সেমিনার হয়, অনেক প্রচারণা হয় বা অনেক সচেতনামূলক কাজ হয়, কিন্তু কিছুদিন পরে শোক কাটার পর আসলে বিষয়গুলি ভুলে যায়। এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছি, প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে প্রত্যেকটি বাড়িওয়ালার একটি প্রবণতা যে যারা অধিক মুনাফা এবং অতিরিক্ত পয়সা আদায়ের লোভেই আসলে বাড়িগুলিতে কেমিক্যালের গোডাউন বা দাহ্য পদার্থের বস্তুগুলিকে ভাড়া দেওয়া হয়। এবং আমরা দেখতে পেয়েছি যে আশপাশে যে কটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সবগুলি ভবনের নিচতলা কিংবা উপরের তলায় আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন পণ্য তৈরির উপকরণ কাঁচামাল পাওয়া গিয়েছে এবং বডি স্প্রের যে গ্যাস সেই গ্যাসগুলি দেখা গেছে এবং প্রচন্ড রকম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পুরো এলাকাটিতে বডি স্প্রের খালি বোতলগুলি রয়েছে যেগুলি আসলে বাস্ট হয়ে গিয়েছিল। এবং পাশের যে মসজিদটি আমরা দেখতে পেয়েছিলাম সেই মসজিদটির আসলে দেয়াল আসলে আমরা দেখে গেছি আমরা পুড়ে গেছে এবং যেই ভবনটিতে আগুন লেগেছে তার আশপাশে অন্তত
4টি ভবনে আসলে পুড়ে গেছে এবং এই ভবনগুলি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে যে ঝুঁকিপূর্ণ ভবনের আশপাশ থেকে যাতে সবাই নিরাপদ দূরত্বে অবস্থান করে, যাতে নতুন করে আর কোনো দুর্ঘটনার শিকার না হয়। এবং সবকিছু মিলে পরিস্থিতি এখন থমথমে এবং নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তারা বলছেন যে এখন আসলে আগুনের সেই রকম কিছু নাই, তবে আমরা দেখতে পাই যে ভবনটি থেকে একটু একটু ধোঁয়া বের হচ্ছে, যদিও আগুন নিয়ন্ত্রণে আসার পরও বেশ কিছু সময় আসলে তার রেস্ট থেকে যায়, সেই রেস্ট থেকে হয়তো ধোঁয়া বের হচ্ছে এবং ধোঁয়া বের হওয়ার কারণে কিছুটা আতঙ্ক এখনো বিরাজ করছে। তবে যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছেন যে এই সড়কটিতে যারা যাতায়াত করছিল তারা আসলে কেউ আসলে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারেনি, কারণ আগুন যখন লেগেছিল বিস্ফোরণের পর থেকে। তবে কি কারণে বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে হয়তো তারা খুব শীঘ্রই তদন্তের সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করবে যে কোথা থেকে আগুনের সূত্রপাত হলো বা কি পরিমাণ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। তবে প্রাণহানির যে ক্ষয়ক্ষতি তার আসলে ক্ষতিপূরণ দিয়ে আসলে সেই পুরো ক্ষতিপূরণ সম্ভব না বলে মনে করছেন স্থানীয়রা। তবে বলছেন যারা এখন পর্যন্ত বেশ কিছু নিখোঁজের খবরও পাওয়া গেছে যে তারা আসলে বেঁচে আছেন কিনা বা কোনো কিছুর নিচে চাপা পড়েছেন কিনা সেই বিষয়টি তারা নিশ্চিত করার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে। ফায়ার সার্ভিস চেষ্টা করছেন আসলে উদ্ধার অভিযান সব যেসব ভবনগুলিতে চাপা পড়েছে বিভিন্ন কাঁচামাল দিয়ে বা স্তূপ দিয়ে সেগুলি তারা সরানোর চেষ্টা করছেন এবং পরবর্তীতে আরও নতুন কোনো মৃতদেহ কিংবা জীবিত কারো উদ্ধার করা সম্ভব হলে সেই বিষয়ে তারা নিশ্চিত করতে পারলে হয়তো পরবর্তী সংবাদ সম্মেলনে আমাদের জানাবেন। এই ছিল আমার কাছে চকবাজার থেকে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানী চকবাজার থেকে জানাচ্ছিলেন মাইদুর রহমান রুবেল। রাজধানীর চকবাজার এলাকায় রাজাক ভবনে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। এ পর্যন্ত 70 জনের মরদেহ আনা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। স্বজন হারিয়ে কাঁদছেন অনেকেই, ভাষা হারিয়ে নির্বাকও কেউ কেউ। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, আগুনে দগ্ধ আহতদের চিকিৎসা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? নাবিলা, আমি এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেলে আছি, অর্থাৎ এখানে কিন্তু গতকালকে যে ঘটনা ঘটেছে চকবাজারে সেটির জন্য যে মরদেহগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে মর্গে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্বজনদের যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি কিন্তু লাশও এখন পর্যন্ত এখানে আসছে, অর্থাৎ এখানে কান্না একদম পরিবেশ আজারি হয়ে আসে এবং পাশাপাশি যারা এখানে মারা গেছেন তাদের স্বজনরা এসেছেন লাশ শনাক্ত করতে। আমরা যদি দেখাতে চাই দেখবেন যে পুরো মর্গে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই, অর্থাৎ এখানে কিন্তু সবাই যারা আছেন এই পর্যন্ত কিন্তু আপনি জানেন যে এখানে 67টি লাশ এসেছে, কিছুক্ষণ আগেও 2টি এসেছে, সব মিলে 67। এবং সব মিলে যদি আমি বলতে চাই যে এখানে যে ঘটনা, সেই নির্মম ঘটনায় কিন্তু নিহতের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে এবং আপনি দেখতে পাবেন যে বিভিন্ন স্থানে কিন্তু যারা স্বজন রয়েছেন তাদের আজাহারিতে কিন্তু পরিবেশ ভারী হয়ে উঠছে এবং এখানে যারা আছেন দেখবেন যে তারা কান্নাকাটি করছেন এবং সেই কান্নাকাটি সেটি দেখবেন যে তারা আজাহারি করে তারা তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু তারা অনেক পরিবারে অনেকেই নিহত হয়েছেন, সেই জন্য অনেকেই তারা সহ্য করতে পারছেন না। আপনারা শুনলেন যে আসলে স্বজন কিভাবে তার স্বজনের জন্য সে কান্না ভেঙে পড়েছেন এবং তিনি কিন্তু অনেকটা দিকবিষারা হয়ে পড়েছেন এবং এখানে যারা প্রত্যেকটি পরিবার যাদের নিহত হয়েছেন স্বজনরা এসেছেন তাদের কিন্তু একই অবস্থা এবং তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু এভাবেই কান্নায় মুমূর্ষু অবস্থায় ভেঙে পড়ছেন এবং কেউ কেউ কিন্তু মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ছেন। অর্থাৎ এই নির্মম যে ঘটনা সেটি কিন্তু বলতে গেলে যে সূত্রপাত সেটি কিন্তু আগুন থেকেই হয়েছে এবং যেহেতু মূল ভবনের যেখানটি যদি আমরা বলতে চাই সেই ভবনটিতে যেখানে আগুন লেগেছিল সেই ভবনে যেহেতু দরজা দিয়ে বের হওয়ার উপক্রম ছিল না, অর্থাৎ যারা ভিতরে ছিলেন সেই মুহূর্তে তারাই কিন্তু দগ্ধ হয়েছেন এবং আপনারা জানেন যে পাশে বার্ন ইউনিট রয়েছে, সেখানেও চিকিৎসাধীন রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আশেপাশে বিভিন্ন জায়গায় যেটি হচ্ছে যে এখানেও কিন্তু কান্না স্বজনদের সেই কান্না কিন্তু রয়েছে এবং তারা ভেঙে পড়েছেন এবং তারা কিন্তু এখানে বসেই কান্না করছেন, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা চলছে। তবে আসলে এই ধরনের ঘটনায় মৃত্যু হলে আসলে সান্ত্বনা দেওয়ার
ভাষা আসলে কারোই থাকে না সেই মুহূর্তে, এবং তারা আসলে কোনো শব্দই খুঁজে পান না কিভাবে সান্ত্বনা দিবেন। কারণ মৃত্যু যদিও অবধারিত, তারপরেও এই মৃত্যু এমন মৃত্যু আসলে কারোই কাম্য নয়। এই ধরনের দুর্ঘটনার ফলে যে মৃত্যু হয়েছে সেটা কেউই মেনে নিতে নয়। বিশেষ করে এতগুলো মরদেহ একসাথে মৃত্যু, সেটি কিন্তু আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং এখানে যারা আসছেন তারা কিন্তু স্বজনের লাশ শনাক্ত করতে অনেক ক্ষেত্রেই অনেকে পারছেন, অনেকে চিনতে পারছেন না, যেহেতু এখানে দাহ্য হয়েছে পদার্থ দিয়ে কেমিক্যালের আগুন, সেহেতু অনেকে পুড়ে গেছেন এবং অনেকের কঙ্কাল সারও রয়েছে। তো সব মিলিয়ে আমি যদি বলতে চাই যে এই যে ঘটনা, অর্থাৎ এই যে মৃত্যুর ঘটনা, অর্থাৎ এখানে যে মরদেহ কান্নার পরিবেশ, সেটি কিন্তু ভারী হয়ে উঠছে এবং প্রায় ক্রমশই কিন্তু সেখানে আরও লোকজন বাড়ছে এবং স্বজনদের যারা দূরে ছিলেন, যারা সেই মুহূর্তে ছিলেন না বাসায়, তারা কিন্তু তার স্বজনের খোঁজে এখানে আসছেন এবং যারাই পাচ্ছেন, স্বজনকে চিনতে পারছেন, হয়তো মৃত অবস্থায় তারাই কান্নায় ভেঙে পড়ছেন। সব মিলে যদি বলি, আসলে এই ধরনের মৃত্যু কিন্তু কখনোই কাম্য নয়। আমরা যদি বলতে চাই যে এর আগেও কিন্তু আপনারা জানেন যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল নিমতলিতে, সেই নিমতলি ঘটনায় কিন্তু এই ধরনের কেমিক্যাল গোডাউনের কারণে সেটিও কিন্তু আসলে বিপর্যস্ত হয়েছিল এবং সেখানে কিন্তু বড় ধরনের প্রাণহানি ঘটনা ঘটেছিল। তারপর থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল যে পুরান ঢাকা থেকে এই ধরনের সরিয়ে নেওয়ার জন্য, সেই সরিয়ে নেওয়া কিন্তু কেমিক্যালটি সেটি হয়নি। ফলে নিজেরা যে গোডাউনগুলো ভাড়া দিয়েছিলেন সেই আগুনেই আসলে দগ্ধ হতে হলো সেই পরিবারের যেখানে যারা বাসা ছিলেন এবং আশেপাশে যে ভবনে ছিলেন তাদের প্রত্যেককে কিন্তু প্রাণ দিতে হলো। অর্থাৎ আমরা যদি বলতে চাই, এখনো যদি সেখান থেকে যদি সরিয়ে নিতে না পারা হয় কেমিক্যালের গোডাউনগুলো, তাহলে কিন্তু একের পর এক এরকম এই দুর্ঘটনাগুলো ঘটবে এবং এই যে মৃত্যুর মিছিল সেটি কিন্তু ক্রমশই বাড়বে। তাই এগুলো এখানে যারা আসছেন তাদের দাবি যে এগুলো সরিয়ে নেওয়া হোক অতি অবিলম্বে। নাবিলা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। বিনম্র শ্রদ্ধার ভালোবাসায় বায়ান্নর ভাষা শহীদদের স্মরণ করছে গোটা জাতি। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে নামে জনতার ঢল। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এহতেরামুল হক। এহতেরাম, শহীদ মিনারের সাধারণ জনগণের উপস্থিতি আপনি কেমন দেখছেন? আমরা দেখছি 27 নম্বর ওয়ার্ড যুবলীগ রয়েছে, তারাও শ্রদ্ধা নিবেদনের জন্য। জি নাবিলা, এই 52 ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা লক্ষ্য করেছি সকাল থেকে প্রভাত ফেরিতে অংশ নিয়েছে দেশের আপামর জনগণ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক যত শ্রেণী পেশার মানুষ আছে তারা সবাই এসে আসলে এখানে এই স্মৃতির মিনারে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। আপনি জানেন যে প্রথম প্রহরে এখানে শ্রদ্ধা জানানোর পরে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর পরে সাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল প্রবেশ কেন্দ্র আছে সেদিক থেকে আসলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের লোকজনরা তাদের মিছিল নিয়ে এসেছেন, প্রভাত ফেরিতে অংশ নিয়েছেন। তো আমরা আসলে আপনি জানেন যে এখানে যে শহীদ মিনার রয়েছে, এখানে আজকে যে ভাষার যেই আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা পালন হচ্ছে, তবে এর কিছুটা দূরে অর্থাৎ পুরান ঢাকা চক বাজারে যে আজকে একটি হৃদয় বিদারক ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটেছে সেটিতে কিন্তু আমরা প্রথমে সকালবেলা এই জন্য কিন্তু কিছুটা কম ভিড় লক্ষ্য করেছি, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি প্রচুর সংখ্যক মানুষজন আসছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন যেমন আছেন তেমন ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে অনেকে এসেছেন, শ্রদ্ধা জানাতে এসেছেন। আমরা লক্ষ্য করেছি যে এখানে শুধু বাংলা ভাষাভাষী মানুষজন না, বিদেশিরাও এসেছেন, সেই সঙ্গে শহীদ পরিবার যারা রয়েছে তারাও এসেছেন। আপনি জানেন যে এই ভাষা জন্য যে সৈনিকরা যে তাদের জীবন দিয়েছেন এটা আসলে শুধুমাত্র এখন আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছি এবং সারা বিশ্বেই কিন্তু এই যে বাংলা ভাষার জন্য এই রফিক, সালাম, জব্বার তাদের যে আত্মত্যাগ এটি কিন্তু এখন সারা পৃথিবীর মানুষই জানতে পারছেন।
এবং আপনাকে যদি আমি একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু সুশৃঙ্খলভাবে এসে শ্রদ্ধা জানাচ্ছেন এবং আপনি লক্ষ্যই করছেন এখানে প্রচুর সংখ্যক ভলেন্টিয়ার কাজ করছে কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং এর বাইরেও কিন্তু বেশ কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় আমরা লক্ষ্য করেছি, সেগুলো কিন্তু ভেদ করেই কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে আসতে পারছেন। এবং এই ঢল কিন্তু এখন পর্যন্ত রয়েছে। ইতিমধ্যেই এখানে কিছুক্ষণ আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বেও বিএনপির একদল সিনিয়র নেতারা এসে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া অন্যান্য যে সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে বা এমনি প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রতিষ্ঠান, তারাও শ্রদ্ধা জানাচ্ছেন এবং আপনি লক্ষ্যই করছেন প্রচুর সংখ্যক ভিড় আছে। এবং আমরা যতদূর দেখতে পাচ্ছি এটি আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চলতেই থাকবে। তো আমার কাছে আসলে শহীদদের কাছে শ্রদ্ধা জানানোর জন্য এই ছিল এখানকার তথ্য। নাবিলা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন এতারেমুল হক। আজ মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গোটা বাঙালি জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল দিন। 1952 সালের এই দিনে মায়ের ভাষা রক্ষায় রাজপথে আন্দোলন হয়। সেদিন পাকিস্তানি বাহিনীর গুলিতে প্রাণ হারান বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম, বরকত, রফিক, জব্বার, আরও কত নাম না জানা শহীদের আত্মত্যাগে প্রতিষ্ঠা পায় প্রাণের ভাষা বাংলা। জাতিসংঘের স্বীকৃতির ফলে এখন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়। বিস্তারিত নুসরাত জাহান সিনথির রিপোর্টে। পৃথিবীর ইতিহাসে বাঙালি একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে। বুকের তাজা রক্ত ঢেলে আদায় করে নিয়েছে মায়ের ভাষায় কথা বলার অধিকার। 1952 সালের ফাগুনের এমনই এক আগুন ঝরা দিনে বাংলাকে মাতৃভাষা করার দাবিতে রাজপথে নামেন বাংলা মায়ের কিছু সাহসী সন্তান। 144 ধারা অমান্য করে রাজপথে নামায় তৎকালীন পুলিশ, তাদের উপর গুলি চালায়। এতে সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেক তরুণ প্রাণ হারান। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ছাত্ররা সেদিন ঢাকা মেডিকেলের হোস্টেলে সমবেত হন। নানা অত্যাচার নির্যাতনের মুখে 22 ফেব্রুয়ারি আবারও রাজপথে নামেন ছাত্ররা। 21শে ফেব্রুয়ারির এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয়। 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে 9 মে গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়, যার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় ভাষা আন্দোলনের সার্থকতা। এরপর 1998 সালে কানাডায় বসবাসরত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম জাতিসংঘে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার আবেদন জানান। এর প্রেক্ষিতে 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। বাংলা ভাষা বাঙালি জাতির ইতিহাস যতদিন এই পৃথিবীতে সমুন্নত থাকবে, ততদিন মহান ভাষা সৈনিকদের বিনম্র চিত্রে স্মরণ করা হবে। নুসরাত জাহান সিনথি, RTV। মায়ের ভাষা বাংলার জন্য প্রাণ দিলেও বিদেশি ভাষার আগ্রাসনের শিকার হয়ে সেই বাংলায় দিনে দিনে পড়ছে হুমকির মুখে। লেখক ও প্রকাশকদের উদাসীনতার কারণে এমন অবস্থা মনে করেন অনেকে। রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি ভাষার বিকাশে লেখক প্রকাশকদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শেকল পরায় আমার হাতে পায়। সেই শিকল ভাঙার লক্ষ্যে মুখের ভাষা আদায়ে 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দেয়া জাতির নাম বাঙালি। ভাষার আন্দোলনে যাওয়া সদ্যপ্রয়াত কবি আল মাহমুদ লিখেছিলেন, ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত। ভাষার জন্য প্রাণ দিলেও দিনে দিনে সেই ভাষায় হয়েছে উপেক্ষিত। পশ্চিমা সংস্কৃতির অগ্রাসনে ইংরেজির পাশাপাশি হিন্দি দখলে নিয়েছে বাঙালির মন ও মনন।
ইংরেজি মিডিয়াম স্কুল আছে, FM রেডিও আছে, সেই সব জায়গায় দেখা যায় যে বাংলার সাথে ইংরেজি সংমিশ্রণ, বাংলাকে বিকৃত উচ্চারণ করা, এই বিষয়গুলো আছে। বাংলা ভাষা তোমাদের মাতৃভাষা, এই ভাষাকে সর্বপ্রথম শুদ্ধভাবে পড়তে শিখবে, বলতে শিখবে, উচ্চারণ করতে শিখবে, তারপরে তোমরা আরও পৃথিবীর 10টা ভাষা শেখো। বাণিজ্যিক চাহিদা কম থাকায় ভাষার উপর গবেষণা যেমন কম, তেমনি এই বিষয়ে বই হয়েছে অত্যন্ত কম। 125টি বই বেরিয়েছে, তার মধ্যে 2টি ভাষা নিয়ে। আমাদের লেখক যারা আছেন তারা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে অনেক বেশি বেশি লিখেন, আমরা প্রকাশকরাও অনেক বেশি বেশি প্রকাশ করতে পারি, আমাদের সেই সুযোগটাও তৈরি হয়। গবেষণামূলক কাজ খুব না, এমনি প্রবন্ধই পড়ি। গবেষণামূলক কাজ মাঝে মাঝে হয়তো বা পড়া হয়, খুব বেশি না। গবেষণাধর্মী বই তেমন একটা না। চমৎকার সব শব্দের বুননে প্রাণের মেলায় অজস্র সহস্র নতুন বই প্রকাশিত হলেও গল্প কবিতার দাপটে টিকতে পারেনি ভাষার চর্চা। নতুন যারা লিখে জনপ্রিয়তা পাওয়া, সস্তা জনপ্রিয়তা পাওয়ার চাইতে পড়াতে সময় বেশি দেওয়া উচিত। বেশি সময় পড়বে, মাঝে মধ্যে লিখবে, তবে লেখার মান উন্নত হবে। দ্য পপ আপ ফ্যাক্টরি হচ্ছে এই যে বইগুলো দেখছেন পপ আপ, এই বইগুলোর নামই পপ আপ, মানে এটার কোনো বাংলা নাই, মানে এই ধরনের বইকে পপ আপ বই বলে, পপ আপ বুকস। গল্প কবিতার প্রচলিত ধারার বাইরে গিয়ে পাঠকের রুচির উন্নতি হলে ভাষা, মুক্তিযুদ্ধ কিংবা গবেষণার বই জনপ্রিয়তা পাবে বলে আশা প্রকাশকদের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। রাজধানী চকবাজারে ভয়াবহ আগুনে নিহত 70, বাড়ছে লাশের মিছিল, আহত আরও অর্ধশতাধিক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা, শহীদ মিনারে জনতার ঢল, 21-এর চেতনা সমুন্নত রাখার প্রত্যয়। এবং বিদেশি ভাষার আগ্রাসনে হুমকির মুখে বাংলা, মায়ের ভাষার মর্যাদা রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি লেখক প্রকাশকদের সচেতন হওয়ার আহ্বান। সকালের সংবাদ এ পর্যন্তই। RTVর সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।